আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজস্ব ঘাটতি মেটাতে ভ্যাট বাড়ানো হয়েছে, এতে মানুষের খুব একটা ভোগান্তি হবে না, মন্তব্য খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের। লালমনিরহাটে রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত মার্কেট সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ স্বাগত জানালো এলাকাবাসী। ক্ষতিপূরণ চান ক্ষুদ্র ব্যবসায়ীরা। আশুলিয়া ও ধামরায়ে এবার শীতকালীন সবজির বাম্পার ফলন, চাহিদা থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। এবং মৌলভীবাজারের শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মৎস্য মেলা, মাছের টানে আসছেন হাজারো দর্শনার্থী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, এতে মানুষের তেমন কোনো অসুবিধা হবে না বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন। এবছর অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আরও বলেন, সেই ঘাটতি পূরণে বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী 2 মাস দেশের 50 লাখ উপকারভোগী মাত্র 15 টাকা কেজিতে 30 কেজি করে চাল পাবেন বলেও জানান খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সরকার তার তো রাজস্ব লাগে, তো সুতরাং সরকার তার রাজস্ব লাগে, ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এটাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে কত যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। চালের দাম না এটা এখনো বৃদ্ধি পাচ্ছে, কথাটা বোধ হয় আপনার সাথে আমি একমত হতে পারলাম না। এটা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আমরা ওএমএসটা ছাড়ার পরে আমরা ইয়ে করছি। আর বৃদ্ধিটা পেয়েছিল মূলত ফাইন রাইস, যেটা তো ফাইন রাইসের কনজিউমারটা আসলে তুলনামূলকভাবে কম, আর মোটা চাল যেটা এটা কিছু কম বৃদ্ধি পেয়েছিল। এটা যাতে আরও না পায়, কোনোভাবে না পায়, আরও যাতে কমে, তার জন্য আমাদের আমদানি কার্যক্রম এটার জন্য সহায়ক হবে বলে আমি মনে করছি। ঔষধ, এলপি গ্যাস ও গোড়া দুধ সহ শতাধিক পণ্য এবং সেবার উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। দুপুরে শহরের দড়াটানায় চেম্বার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মিজানুর রহমান খান বলেন, বিগত অবৈধ সরকারের সীমাহীন দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতির অবস্থা ছিল খুবই ভঙ্গুর ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে। এ অবস্থায় তারা আইএমএফ এর কাছে থেকে $4.7 বিলিয়ন ঋণ সহায়তার সিদ্ধান্ত নিয়েছিল। এই কঠিন ঋণের শর্ত হিসেবে কয়েকটি ধাপে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সম্প্রতি শতাধিক পণ্যের শুল্ক কর বাড়ানোর অধ্যাদেশ জারি করেছে। এতে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা প্রয়োজন এবং এই বিষয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের বিবেচনায় থাকবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান কামাল আহমেদ। বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা জানান। সভায় গণ্যমান্য গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য আক্তার হোসেন খান ও কামরুন্নেসা হাসান সহ বরিশাল বিভাগের 6 জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 127 জন সাংবাদিক উপস্থিত ছিলেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইর কার্যালয়ে নিট গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা জানান। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের ট্রেড অ্যাডভাইজার আবু সাইদ বেলাল এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ট্রেড ডেলিগেশনের কর্মকর্তারা কাঁচপুরে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপের একটি কারখানা পরিদর্শন করেন। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগান নিয়ে এবং ফ্যাসিবাদী ব্যবসার
ব্যবস্থার বিলোপ সহ 7 দফা দাবিতে জামালপুরের মেলান্দহে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং নির্বাহী সদস্য লুৎফর রহমানের নেতৃত্বে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে লিফলেট বিতরণ করা হয়। জাতীয় নাগরিক কমিটির সদস্য হিফজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস ও মুখপাত্র মাহমুদুল হাসান বিবেক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার AM উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দেশ বিরোধী অপতৎপরতা রুখতে এবং গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান ও হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি AKM ফজলুল হক খোকন সহ অন্যান্যরা সমাবেশে বক্তব্য রাখেন। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নাটোরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জোহর নামাজ শেষে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কানাইখালী এলাকার মুসল্লিরা অংশ নেন। এ সময় বেগম জিয়ার রোগ মুক্তি সহ দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। ভারতে HMPV ভাইরাস সংক্রমণের জেরে বেনাপোল ইমিগ্রেশন সতর্কাবস্থা জারি করা হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্যকর্মীরা। বিশেষ করে কোনো যাত্রী জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও ঠান্ডার মতো সমস্যা রয়েছে কিনা তা বিশদভাবে দেখা হচ্ছে। এছাড়া মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে তাদের। প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো সারা দেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ। উদ্ধার কাজ শেষে সকাল 10টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এর আগে সকাল 7টার দিকে রাজশাহী পার্বতীপুর চলাচলকারী আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেন রাজশাহীর বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর বেলপুকুর এলাকায় ট্রেনটির একটি বগির 2টি চাকা লাইনের বাইরে চলে যায়। পরে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত তিতুমির এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করে। এই ঘটনায় রাজশাহী থেকে ঢাকাগামী 3টি আন্তনগর ট্রেন সহ 4টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। লালমনিরহাটে রেলওয়ে জমিতে অবৈধভাবে নির্মিত মার্কেট সহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতার গড়ে তোলা এসব স্থাপনা উচ্ছেদকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলার মোগলহাট গেট এলাকায় রেলওয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেন আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন। তার মৃত্যুর পর এর দেখভাল করে আসছে তার পরিবার। রেল কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে নির্মিত ওই মার্কেট সরাতে একাধিকবার নোটিশ দেওয়ার পরেও বারবার ব্যর্থ হন তারা। তবে পর্যায়ক্রমে অবৈধ সব স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 10 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, 10 ডিসেম্বরের মধ্যে স্থাপনাগুলো সরাই নিতে হবে। এর আলোকে আমরা উচ্ছেদ করতেছি এবং এটা কন্টিনিউ চলবে। দীর্ঘদিন পর সরকারি জমি দখলমুক্ত করতে পারায় রেলওয়ে কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। রেল কর্তৃপক্ষ এগুলো পরিণত করে আমরা সুবলতা দেখতে যাচ্ছি, আমরা আমাদের দেশকে নতুনভাবে সাজাতে দেখতে যাচ্ছি। এদিকে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন, অভিযানের আগে মালামাল সরাতে পর্যাপ্ত সময় পাননি তারা। তাদের দাবি, এসব জায়গা লিজ বা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারের সুযোগ করে দিলে তারা আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। একই সাথে লাভবান হবে সরকার। আজকে আমাদের ক্ষতিপূরণের দাবি কে দিবে, কে বা কি করবে? আমরা অনাহারে দিন কাটাচ্ছি, বুঝবেন নাকি? আমাদের যে ক্ষুদ্র ফল ব্যবসা করি এর মধ্যে থেকে আমাদের জীবিকা নির্বাহ। আমাদের দীর্ঘস্থায়ী একটা পুনর্বাসন এবং লিজ দিলে সরকারও টাকা পাচ্ছে, আমরাও বেঁচে যাচ্ছি। অতএব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, নেক্সটে যাতে আর কোনো এই না ভাঙে। এই অভিযানে প্রায় 50 শতক রেলের জায়গা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। যাত্রী কমে যাওয়ায় চিরচেনা সেই চাপ নেই রাঙ্গামাটির লঞ্চ ঘাটে।
একসময় জেলার 6 উপজেলায় যোগাযোগের মাধ্যম ছিল নৌযান। এখনো সব উপজেলায় নৌপথে লঞ্চ চলাচল করলেও যাত্রীর চাপ নেই। এর মধ্যে নারিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বিলাইছড়ি ও কাপ্তায়ে সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ায় লঞ্চে যাত্রীর সংখ্যা একেবারে কমে গেছে। রাঙ্গামাটি শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র রিজার্ভ বাজারে অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার বন্টন রয়েছে। এতে যাত্রী ও পণ্য পরিবহন অনেক সহজ হয়েছে। সেখান থেকে সরকার নির্ধারিত ভাড়ায় ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। তবে যাত্রীর চাপ কম থাকায় লঞ্চ কর্মচারীদের তেমন ব্যবস্থা নেই। লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে সড়ক যোগাযোগের কারণে পরিবর্তন এসেছে নৌ পরিবহনে। সাভারের আশুলিয়া ও ধামরায়ে এবার শীতকালীন সবজির বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। চাহিদা থাকায় ভালো দামেও মিলছে। তবে কিছু জমিতে পোকার আক্রমণে লোকসানে পড়েছেন কেউ কেউ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবার সবজি চাষে লাভবান হওয়ার প্রত্যাশা কৃষকদের। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে চাষ করা শাকসবজি মাঠ থেকে তোলা শুরু হয়েছে। প্রায় ২৫০০ হেক্টর জমিতে এবার সিম, বেগুন, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন শাকসবজির চাষ হয়েছে। প্রতিদিনই মাঠ থেকে ফসল তুলে স্থানীয় বাজার সহ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জে পাঠানো হচ্ছে সবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইপাইল, কারওয়ান বাজার, গাজীপুরের কোনাবাড়ি সহ বিভিন্ন বাজারে সবজি পাঠিয়ে ভালো দামও পাচ্ছেন কৃষকরা। আমাদের শীতকালীন সবজি এবার বাম্পার ফলন হয়েছে। আমরা কৃষকরা অনেক লাভবান হচ্ছি এবং অনেক টাকা দামে বিক্রি করতে পারতেছি। ভালো ফলন হয়েছে আর কি। আমি এখন ভালো খুশি রাখতে আমার সিমের দাম ভালোই পাবে আনছি, কিন্তু বছর সার বিষয়ে দামটা কমাইলে আমরা একটু লাভবান হতাম আর কি। তবে কোনো কোনো জমিতে দেখা দিয়েছে পোকার আক্রমণ, ফলে ক্ষতির আশঙ্কাও কাটছে না কৃষকের। খেত করছি, টেহা পয়সা বাইঙ্গা বিচি, কত টেহার বিচি কিনে বুনছি, হ্যাঁ খেতে তো আমাকে উতেল হয় না, কিছুই হয় না। দুন্দল বুনছি, সিম বুনছি, হ্যাঁ খেতে আমার লস। কোনো বাবা আমি ঋণ পেনে বুনছি, অন্ত কোনো বাবা খেত উঠে হেননে। বিষমুক্ত সবজি চাষ ও খাদ্য চাহিদা মেটাতে বছর জুড়েই সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। বিভিন্ন ধরনের রবি সবজি আমাদের ছিল এবং কৃষকরা এবার তাদের মুখে হাসি ফুটেছে। ওনারা সবজির যে কাঙ্ক্ষিত যে দাম সেটা তারা পেয়েছে এবং কিছু কিছু জায়গায় আমাদের খুবই নগণ্য কিছু জায়গায় আবার পোকার আক্রমণ হয়েছিল। সেগুলো আমরা তাৎক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যেন ওই জমিটাতে ওই সবজিটা চাষ না করে অন্য সবজি আগামী বছর ওনারা চাষ করবেন। ধামরাইয়ে দীর্ঘদিন ধরেই শীতকালীন সবজি ছাড়াও মিশ্র পদ্ধতিতে একই সঙ্গে একাধিক সবজি চাষেও ঝুঁকছেন কৃষকরা। ফলে বছর জুড়েই শাকসবজি সরবরাহের অন্যতম উৎস হয়ে উঠেছে এই অঞ্চল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জয়পুরহাটে আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূল ও রোগবালাই কম থাকায় ফলনও হয়েছে ভালো। শুরুতে চড়া দাম থাকলেও এখন কমতে শুরু করেছে আলুর দাম। বর্তমানে বাজারে মন প্রতি আলু বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকায়। তবে দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় ৪৩,৪৭০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে আগাম আলু রয়েছে প্রায় ৪,০০০ হেক্টরে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ১০,৫০০ মেট্রিক টন। লাভজনক হওয়ায় চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে সরিষার ব্যাপক আবাদ হয়েছে। আমন ধান কাটার পর বারো লাগানোর সময় পর্যন্ত পতিত জমিতে স্বল্প খরচে বাড়তি ফসল হিসেবে এর চাষ করা যায় বলে দিন দিন এ ফসল উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। জেলা জুড়ে ফসলের মাঠে মাঠে এখন শুধু সরিষার হলুদ ফুলের সমারোহ। ইতোমধ্যে গাছে ফল আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার বাম্পার ফলন আশা করছেন চাষিরা। কৃষি বিভাগ জানায়, এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩,৫৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৩,৮১৫ হেক্টর জমিতে। নওগাঁর মান্দায় বিল মান্দার খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাদলঘাটা স্কুল বাজারে ভূমিহীন ও অসহায় কৃষকের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কোচরা বাদলঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, বিল মান্দায় বিপুল পরিমাণ খাস সম্পত্তি রয়েছে। প্রকৃত ভূমিহীন না হলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিলের খাস সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন আওয়ামী লীগের ক্যাডাররা।
পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে শুরু হয়েছে 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলায় বোয়াল, রুই, কাতলা, চিতল, বাঘাইর সহ বিভিন্ন নানা প্রজাতির ফরমালিন মুক্ত মাছ নিয়ে দোকান বসান বিক্রেতারা। সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীর তীরে প্রায় 200 বছর ধরে চলে আসছে এ মেলা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মেলায় 500 থেকে 70,000 টাকা মূল্যের মাছ বিক্রি হয়, যার মোট বিক্রি প্রায় 30 থেকে 35 কোটি টাকা বলে জানান ব্যবসায়ীরা। নড়াইলে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে শুরু হয়েছে বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট। সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবির ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এই সময় উপস্থিত ছিলেন। বালক ও বালিকাদের মোট 8টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে সিরাজগঞ্জ শহীদ এ.কে. শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। পুলিশ সুপার ফারুক হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক রোজেনা আক্তার এই সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলার চ্যাম্পিয়ন দল ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।